আমার দিনকাল খুব ভালোই কাটছিল, কিন্তু বাংলায় একটা কথা আছে না, সুখে থাকতে ভূতে কিলায়। আমার হলো সেই দশা। সব লেখকই সাহিত্যের মূল ধারায় নাম লেখাতে চায়, বঙ্কিম, রবীন্দ্রনাথ টাইপ। তাই আমি ভূতের গপ্প ছেড়ে লেখা ধরলাম সামাজিক নাটক। কি লিখেছি বলতে পারবো না, তবে পরপর 3টা বই বাজারে মুখ থুবড়ে পড়ল, তেমন বিক্রিই হলো না। তবুও সামাজিক নাটক লেখার ইচ্ছা বিন্দুমাত্র কমেনি আমার। কয়েক সপ্তাহ আগেই ভূত পত্রিকার সম্পাদক আমাকে তার অফিসে ডেকে নিয়ে বললেন, শুনুন জুনায়েদ সাহেব, ওইসব ভারী ভারী সাহিত্য আপনাকে দিয়ে হবে না। আপনি যে লাইনের লোক সেই লাইনে আসুন। সামনের মাসে ঈদ সংখ্যার জন্য আপনি একটা বেশ জমজমাট ভৌতিক উপন্যাস লিখে ফেলুন, দেখবেন বাজারে আবার বিক্রি বেড়ে যাচ্ছে। রহস্য টহস্য লিখতে ভালো লাগে না। সিলি সিলি সব বিষয় নিয়ে মাতামাতি করাটা অতি বাড়াবাড়ি পর্যায়ে পড়ে। কিন্তু পাবলিক ডিমান্ড বলে তো একটা ব্যাপার আছে। কত চিঠি এসেছে আপনাকে অ্যাড্রেস করে জানেন? সব চিঠির ওই একই কথা, জুনায়েদ হায়দার পাশার জমজমাট ভূতের গল্প চাই। তাছাড়া আপনার নিজের বাজার দরটাও তো দেখতে হবে। জনপ্রিয়তার গ্রাফ যেভাবে নামছে, তাতে তো ভবিষ্যৎ সম্ভাবনা ভালো দেখছি না। নতুন করে একটা লিখতে বলছেন? আরে ভাই, আপনি বিজ্ঞাপনটা খালি কল্পনা করুন। আসছে ঈদ সংখ্যায় জুনায়েদ হায়দার পাশার সম্পূর্ণ নতুন ভৌতিক উপন্যাস। দীর্ঘ 3 বছর পর আবার জমজমাট গা ছমছম ভৌতিক গল্প লিখলেন এককালের ভৌতিক সম্রাট। কে ভৌতিক সম্রাট? দয়া করে শেষের কথাটা লিখবেন না, শুনতে অসহ্য লাগে। তাহলে ওসব বাদ দিয়ে শুধু হরর কিং লিখলে কেমন হয়? ইংরেজি কথা তো একটা বেশ আছে। আমি ভদ্রলোককে কথা দিয়ে ফেললাম যে এবারের ঈদে দীর্ঘদিন পর আমার নতুন একটা হরর উপন্যাস যাচ্ছে। সমস্যার শুরুটা এখান থেকেই। নিরিবিলিতে লেখালেখি করার জন্য শহরতলির কাছে মাসখানেকের জন্যে একটা বাসা ভাড়া করলাম। আগের বাসায় লোকজন অনেক, কাজে খুব ব্যাঘাত হয়। এখানে লোকজন তেমন একটা পরিচিতি নেই, কাজে সমস্যা হবার কথা নয়। একটা ছোকরা চাকর রেখে দিয়েছি, সারাদিন থেকে রান্নাবাড়ি করে রাতে চলে যায়। আমি সারা রাত টাইপরাইটারে খটখট শব্দ করে গল্প লেখার চেষ্টা করি। তবে 2-3 দিনের মাথায় বুঝতে পারলাম আমার অবস্থা খারাপ। যা লিখছি তাকে কোনোভাবেই সুসাহিত্য বলা যায় না। ছাই ভস্ম বোধ হয় এর চেয়ে ভালো। রাগে আমার মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করতে শুরু করলো। সারা রাত জেগে থেকে গলদঘর্ম হয়ে শেষ রাতের দিকে ঘুমোতে যাই। নিরুপদ্রব ঘুমও হয় না। নানান আজে বাজে স্বপ্ন দেখে দিনের বেলায় ঘুম ভাঙে। যে বাড়িটা ভাড়া নিয়েছি তার চারদিকটা বেশ সুন্দর। বাড়ির সামনে পিছনে অনেকখানি খোলা জায়গা, তাতে হরেক রকমের গাছ টাছ আছে। তবে যত্নের অভাবে জায়গাটা জংলা হয়ে গেছে। বাড়ির মালিকের একসময় হয়তো বাগান করার শখ ছিল, পরে কোনো কারণে উৎসাহে ভাটা পড়ে যায়। অবশ্য জংলা হলেও জায়গাটা আমার ভালোই লাগে। বিশেষত দিনের বেলা যখন সূর্যের আরো বড় বড় নারিকেল গাছগুলোর উপর পড়ে, তখন কল্পনা করে নিতে ভালো লাগে যে আমি জঙ্গলের মধ্যে বসে আছি। তবে রাতের বেলা বাড়ির কম্পাউন্ডের দিকে তাকালে একটু গা ছমছমই করে বটে। শত হলেও এত বড় একটা নির্জন বাড়ি, তার উপর আমি একা ছাড়া দ্বিতীয় কোনো প্রাণী তো রাতের বেলা থাকে না। তাই যৎসামান্য ভয় লাগাটাই স্বাভাবিক। অবশ্য গোটা ব্যাপারটা আমি রীতিমতো উপভোগ করার চেষ্টা করি। হরর গল্পের লেখকের জন্য এটাই তো উপযুক্ত পরিবেশ। দুপুরে ভাত খাওয়ার পর কাগজ কলম নিয়ে একটু বসেছি। শব্দ পেয়ে মুখ তুলে দেখি আমার ছোকরা কাজের ছেলেটা তোয়ালেতে হাত মুছতে মুছতে শোয়ার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। ছেলেটার বয়স 15-16 বেশি হবে না, মোটামুটি বুদ্ধিও রাখে। কিছু বলবি নাকি রে? আপনার সাথে দেখা করার জন্যে চশমা পরা একটা সাপ আইসে, নাম জিগাইছি, কয় না। আমি বুঝলাম কে এসেছে। লোকটার নাম হচ্ছে মাহমুদ মুক্তাদির। গতকালই আলাপ হয়েছে। আমার রহস্য গল্পের যাকে বলে সিরিয়াস ভক্ত। আমি কেন রহস্য রোমাঞ্চ লাইন ছেড়ে দিয়েছি এ বিষয়ে প্রথমে খুব আক্ষেপ করলেন ভদ্রলোক, কিন্তু পরে যখন তাকে বললাম
যে আমি নতুন করে ওসব শুরু করতে যাচ্ছি, তখন তিনি বেশ খুশি হলেন। বললেন, আমার কাছে এমন একটা জিনিস আছে যেটা দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই নাকি? কে জিনিস সেটা? এখন বলবো না, আগামীকাল দেখিয়ে দিয়ে যাব। সত্যি বলতে কি, এই লোকটাকে কেন জানি উপদ্রব বলে মনে হচ্ছে না, তাই আর না করিনি। ভদ্রলোককে আসতে বলে দিয়েছি। ওনাকে ড্রয়িং রুমে বসা, আমি আসছি। আচ্ছা মামা। ছেলেটি চলে যাবার পর আমি আলনা থেকে হাত বাড়িয়ে পাঞ্জাবিটা নিয়ে গায়ে চাপালাম। বসার ঘরে গিয়ে দেখি সোফার উপর আয়েশি ভঙ্গিতে বসে আছেন মোহাম্মদ মুক্তাদির। ভদ্রলোকের বয়স 40-45-এর বেশি হবে না। দেখতে যদিও বৃদ্ধের মতো লাগে। এখন সময়টা মার্চ মাস, বেশ গরম আবহাওয়া, কিন্তু ভদ্রলোক দেখি এর মধ্যেও কোট মাফলার চাপিয়ে বসে আছেন। আমাকে দেখে মোহাম্মদ মুক্তাদির দাঁড়িয়ে গেলেন। আরে বসুন বসুন, তারপর কি খবর বলুন? সেদিনের পর তো ভাবলাম আর আসবেন না। কি যে বলেন, আপনার মতো বিখ্যাত একজন রাইটার আমার সাথে আগ্রহ নিয়ে কথা বলছেন, এই তো আমার পরম পাওয়া। চা চলবে তো? কোনো মানা নেই। আমি আমার ছোকরা চাকরটিকে ডেকে চায়ের ফরমাশ দিলাম। মোহাম্মদ মুক্তাদির সোফায় নড়ে চড়ে বসে বললেন, কতদিন বলেছিলাম না একটা মজার জিনিস আপনাকে দেখাবো, আজকে সেটা নিয়ে এসেছি। ভদ্রলোক হাতে ধরে থাকা A4 সাইজের খামটা আমার দিকে এগিয়ে দিলেন। খামটা খুলে দেখি ভেতরে একতারা ফুলস্কেপ কাগজ। সবচেয়ে উপরের কাগজে খুদে খুদে টাইপের অক্ষরে লেখা ছায়াবৃত্ত, আর তার নিচে লেখা আমার নাম, জোনায়েদ হায়দার পাশা। আরে, এটা তো দেখি আমারই লেখা ম্যানুস্ক্রিপ্ট। কোথায় পেলেন? সালটা বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, লেখাই তো রয়েছে, মার্চ 1988। ভদ্রলোক আমার দিকে তাকিয়ে হাসি মুখে বললেন, কি ভাই, ভালো সারপ্রাইজ না? আমার বিস্মিত হবার পালা এখনো শেষ হয়নি। বুঝতে পারছি না এই লেখা এনার কাছে গেল কিভাবে। একজন প্রায় অচেনা লোকের কাছে আমার বহুদিন আগে লেখা পাণ্ডুলিপি দেখতে পাবো, এটা তো স্বপ্নেও ভাবিনি। কয়েকটা পাতা উল্টে দেখতে লাগলাম। এটা কিভাবে পেলাম সেটা একটা রহস্য হিসেবেই না হয় তোলা থাকুক, কি বলেন? এই ম্যানুস্ক্রিপ্টটা আমারও লেখা সন্দেহ নেই, তবে ঠিক মনে করতে পারছি না যে কি লিখেছি। তো অসুবিধা কি, আমি গোটাটা পড়ে দেখেছি, ফার্স্ট ক্লাস লেখা। আমার বিশ্বাস আপনি যদি এই গল্পটা শেষ করতে পারেন তাহলে আবার বাজিমাত হয়ে যাবে, জুনায়েদ হায়দার পাশার রাজসিক প্রত্যাবর্তন। সমস্যা হচ্ছে এই গল্পটা আমি আর লিখতে পারবো না। কেন? আমি অন্যের লেখা প্লট নিয়ে কাজ করি না, এটা আমার সম্পূর্ণ নীতিবিরুদ্ধ। কিন্তু এটা তো আপনারই লেখা। আমার লেখা হতে পারে, কিন্তু আমি তো ভাই শিওর না। মনেই করতে পারছি না কবে কখন লিখেছি, কাজেই এটাকে আমার লেখা বলে মেনে নিতে একটু প্রবলেম থাকাটাই স্বাভাবিক, কি বলেন? আমার কথা শুনে বুঝতে পারছিলাম মুক্তাদির সাহেব একটু অস্বস্তি বোধ করছিলেন। এটাই স্বাভাবিক। আমি পরিস্থিতি হালকা করার জন্য বললাম, কিন্তু ভাই, এটা না মেনে পারছি না যে আপনি আমাকে ভালো চমকে দিয়েছেন। থ্যাংক ইউ স্যার। তবে এরপর আর আলাপ খুব একটা ভালো জমল না। চা চানাচুর খাওয়ার ঘন্টাখানেক পর উনি বিদায় নিলেন। আমিও শোবার ঘরে গিয়ে বিছানায় একটু গড়াগড়ি দেব ভাবলাম। সন্ধ্যার পর আবার লিখতে বসতে হবে। সেদিন সন্ধ্যায় প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো। সময়টা মার্চ মাস হলেও ঝড়ের তাণ্ডব দেখে মনে হচ্ছে কালবৈশাখী ঠাকুরদাদা। আমার বাড়ির কম্পাউন্ডের প্রত্যেকটা গাছ এমনভাবে দুলে উঠছে যেন কিছুক্ষণের মধ্যে এগুলো শেকড় শুদ্ধ উপড়ে যাবে। বাইরে থেকে ঝড়ো হাওয়া শো শো শব্দে আসছে। লম্বা টানা বারান্দায় দাঁড়িয়ে আমি কিছুক্ষণ বৃষ্টি উপভোগ করলাম। কিছুক্ষণ পর কাজের ছেলেটা এসে বলল সে তার চলে যাবার সময় হয়েছে। আমি যেন নিচে নেমে গিয়ে গেট লাগিয়ে দিয়ে আসি। গিরে বেটা,
এই তুফানের মধ্যে বাসায় যাবে কিভাবে? রাতটা এখানেই থেকে যান। ছেলেটা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। বোঝাই যাচ্ছে আমার প্রস্তাব তার পছন্দ হয়নি। সে পায়ের বুড়ো আঙ্গুল দিয়ে মেঝেতে কী সব আগে ঝুঁকি করতে লাগলো। কোনো মহান চিত্রকর্ম করলো তা বোঝা গেল না। আমি বললাম, কিরে, কিছু বল। ছেলেটি অনেকক্ষণ পর দম নিয়ে বলল, এই বাড়িতে রাইতে থাকনের নিষেধ আছে। মানে? মায়ে কইছে এই বাড়ির জিন আছে, খুব খারাপ জিন। রাইতের বেলা থাকলে জানে মাইরা ফেলবো। সাংঘাতিক ব্যাপার তো। ছেলেটি কোনো জবাব দিল না, আর চোখে ঘাড় ঘুরিয়ে এদিক সেদিক দেখল। কেউ তার কথা শুনে ফেলল কি না বোঝার চেষ্টা করছে। আমি লক্ষ্য করলাম তার চোখ মুখে এক ধরনের শক্ত ভাব আছে। আন্দাজ করা যায় রাতে এই বাড়ির ত্যাগের বিষয়ে সে মোটামুটি বদ্ধপরিকর। আমি তো 3-4 দিন ধরে এখানে আছি, জিনভূত আমাকে ধরল না। ছেলেটি ইতস্তত করে বলল, মামা, আমারে যাইতে দেন, রাইত হয়ে আসতেছে। আগে ঠিক করে বল, তুই নিজে কি কোনো কিছু টের পেয়েছিস? আমি নিজ চোখে কিছু দেখি নাই, তয় কি? একদিন বাড়ি ফিরতে সন্ধ্যা লাগছে। গেটে তালা খুইলা বাইরে বার হওয়ানোর সময় মনে হইল আমার পেছনে কেউ দাঁড়ায় আছে। আমি সাথে সাথে পেছনে তাকাইলাম। কেন জানি মনে হইল কেউ আমারে আড়াইল থাইকা নজর করতেছে, খুব খারাপ কেউ। আমি তাড়াতাড়ি গেট খুললা চইলা যাই। তুই এত ভয় পাস, তাও এই বাড়িতে কাজ করিস কেন? দিনের বেলা ভয় নাই, মায়ে কইছে রাতের আগে এই জায়গা ছাইরা আইতে। তুই তো বেটা বেশ মাতৃভক্ত মনে হচ্ছে। আচ্ছা, তোর থাকা লাগবে না, চলে যা। আমি একটা ছাতা সঙ্গে নিয়ে নিচ পর্যন্ত এগোলাম। একতলা লম্বা করিডোরটা পার হওয়ার সময় মনে হলো এত বড় এবং এত পুরনো একটা বাড়িতে, বিশেষত যেখানে একটি বেশি দুটি প্রাণী থাকে না, সেখানে অন্ধকার নামলে একটু গা ছমছম করাটাই স্বাভাবিক। আর ছেলেটির বয়সও তো দেখতে হবে। আমি গেট লাগিয়ে দিয়ে উপরে চলে এলাম। এই বাড়িটা আসলেই অদ্ভুত। দোতলাটা, যেখানে আমি থাকি, চমৎকার জায়গা। আদিকালের মতো লম্বা টানা বারান্দা, বিশাল বিশাল এক একটা বাথরুম, তাতে অনায়াসে ফুটবল খেলা যায়। প্রত্যেকটা ঘর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতায় যাকে বলে দশাশই। অথচ একতলাটা দেখলে রীতিমতো হতাশ হতে হয়। বিশাল একটা গোডাউনের মতো জায়গা। ভেতরের সব দেয়াল ভেঙে ফেলে লম্বা একফালি জায়গা বের করে নেওয়া হয়েছে। আমি যতদূর জানি ওটা একটা লোকাল ওষুধ কোম্পানির ভাড়ার ঘর। যদিও এ কয়দিনে কাউকে আসতে দেখিনি। বিশাল এক তালা ঝুলছে একতলার সদর দরজায়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির তেজও বেড়ে চলল। আমি বারান্দার দরজা সম্পূর্ণ বন্ধ করে ঘরে গিয়ে বসলাম। টাইপরাইটারটা বিছানার উপর নিয়ে বসা মাত্রই লক্ষ্য করলাম একতারা ফুলস্কেপ কাগজ কে যেন বালিশ চাপা দিয়ে রেখেছে। ছায়াবৃত্তের সেই ম্যানুস্ক্রিপ্টটা। ভদ্রলোককে তো সাফ বলে দিয়েছি যে এই প্লট থেকে গল্প নেওয়া সম্ভব না, তার তো এটা নিয়ে যাওয়ারই কথা। কিন্তু উনি কি ভুলে জিনিসটা ফেলে গেছেন, আর আমার ছোকরা চাকরটি ওটাকে আমার লেখা ভেবে ঘরে এনে রেখেছে? ম্যানুস্ক্রিপ্টটা নেড়েচেড়ে দেখতে লাগলাম। প্রথম যে চ্যাপ্টার লেখা হয়েছে তার কয়েকটা লাইন পড়তেই টের পেলাম অত্যন্ত জমজমান একটা গল্পের স্টার্টিং হয়েছে। ঠিকমতো লিখে শেষ করতে পারলে পাঠক মহলে আলোড়ন পড়ে যাবে। সত্যি বলতে কি, মনের ভেতর একটু খুঁতখুত লাগছে। নিজের সাম্প্রতিক লেখা কাগজগুলোর দিকে চোখ গেল। কুসাহিত্য ছাড়া ওগুলোকে আর কিছু বলা যায় না। অথচ ছায়াবৃত্ত নামে আমার ওই 17 বছর আগেরকার লেখাটা দেখলে চোখ জুড়িয়ে আসে। গল্পটা আসলে এক তরুণকে নিয়ে লেখা। ছেলেটা একটা ভূতের বাড়িতে আটকে পড়ে। আটকে পড়ার কারণটা অবশ্য একটু ছেলে মানুষই হয়ে যায়, তবে সমস্যা নেই। ভূতের গল্পে লোক এত কিছু খেয়াল করে না।
তারপর একে একে ঘটতে থাকে ভয়াবহ সব ঘটনা। সব ঘটনা শুরু হয় একটা টেলিফোন কল থেকে। ছেলেটা রাতের বেলা একটা মিস্টিরিয়াস ফোন কল পায়। আমার মোবাইল ফোনটা আচমকা বাজতে শুরু করেছে। চমকে উঠে আরেকটু হলে বিছানা থেকে পড়ে যাচ্ছিলাম। শেষটায় নিজেকে সামলে নিলাম। বুকের ভেতর কাঁপন ধরিয়ে দিয়েছে একেবারে। একেই বোধহয় বলে কোইন্সিডেন্স। নম্বরটা দেখলাম, আমার সম্পাদক সাহেব। হ্যালো। কি ব্রাদার, খবর কি? শুনলাম ঢাকা শহর ছেড়ে গ্রামগঞ্জে আশ্রয় নিয়েছেন। তার লেখালেখির অবস্থা কেমন? ভালোই। আপনি কোথা থেকে বলছেন বলুন তো? লাইনটা বেশ ডিস্টার্ব করছে। নেত্রকোনা ভাই, শ্বশুরবাড়ি বেড়াতে এসেছি। ভাবলাম আপনি কি করছেন, খবর নেই। মেনি মেনি থ্যাঙ্কস। এখানে অবশ্য প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। আগামীকালকের আগে থামবে বলে মনে হয় না। কথাটা বলেই থেমে যেতে হল। মোবাইলে বিপ বিপ শব্দ হচ্ছে। এর অর্থ আরেকটা কল এসেছে। আমি সম্পাদক সাহেবকে ওয়েটিংয়ে রেখে কলটা রিসিভ করলাম। হ্যালো। ওপাশে কোনো শব্দ নেই। ভালো করে কান পাতলাম। খুব অস্পষ্টভাবে খসখস শব্দ কানে আসছে। হ্যালো হ্যালো। খুট করে লাইনটা কেটে দিল কেউ। আমি আবারও সম্পাদক সাহেবের কলটা রিসিভ করতে গেলাম। ভদ্রলোক ওপাশে নেই, ফোন রেখে দিয়েছেন। আমি বুঝতে পারলাম না কি করব। এটা কি কোনো ধরনের কোইন্সিডেন্স, নাকি? বিছানার উপর পড়ে থাকা ম্যানুস্ক্রিপ্টটার দিকে চোখ পড়ল আবার। কয়েকটা পাতা দ্রুত উল্টে গেলাম। দেখি লেখা রয়েছে, খুব ভয় হচ্ছে আমার। বাইরে বৈরী আবহাওয়া, অসহনীয় ভেতরকার পরিবেশ। টেলিফোনটা যে কেন ধরলাম? আগে যদি জানতাম তবে ভুল কখনোই করতাম না। আমার মনের যত অন্ধকার আছে সব যেন আমায় আজ চেপে ধরতে বসেছে। এই ভয়াবহ আদিম নিঃসঙ্গতা আর সহ্য করতে পারছি না। বাইরের জগতের কারো সাথে যে যোগাযোগ করব তারও উপায় নেই। যোগাযোগের সমস্ত পথ বন্ধ। টের পাই নিকোষ কালো আধার ধেয়ে আসছে আমার দিকে। মৃতের ছায়া চারপাশে অনুভব করছি। হে ঈশ্বর, রক্ষা করো আমায়। যোগাযোগের সমস্ত পথ বন্ধ। এর অর্থ কি? জানি যা ঘটেছে তাকে একটা ছোট্ট কোইন্সিডেন্স ছাড়া আর কিছুই বলা উচিত না। ম্যানুস্ক্রিপ্টের পরের পাতায় যা যা লেখা আছে তার সঙ্গে বাস্তবের মিল খুঁজতে যাওয়াটা বোকামি হবে, নিজেকে বোঝালাম। তাছাড়া আমার তো বাইরের পৃথিবীর সঙ্গে যোগাযোগের সব পথই খোলা। এই তো চোখের সামনে আছে মোবাইল ফোন, নিমিষে পৃথিবীর যে কারোর সঙ্গে যোগাযোগ করা যাবে। সবচেয়ে বড় কথা, আমি যদি ইচ্ছে করি তাহলে অল্পক্ষণের ভেতরই কম্পাউন্ডের গেট খুলে বাইরে যেতে পারব। সেখানে সম্পূর্ণ লৌকিক এবং স্বস্তিকর পরিবেশ অপেক্ষা করছে আমার জন্য। তবে মিথ্যা বলবো না, আমার কেন জানি একটু একটু ভয় করতে আরম্ভ করেছে। আমি জানি এর সবটাই ভীষণ রকমের অমূলক, কিন্তু তারপরও মনের গভীরে কুডাক ডাকতে আরম্ভ করে দিয়েছে। মোবাইল ফোনটা আবার তুলে নিলাম। লো ব্যাটারি সিগন্যাল দেখাতে শুরু করেছে। কুছ পরোয়া নেই, কাছেই আছে চার্জার। 2-3 মিনিট চার্জ পেলেই অন্তত খান তিনেক কল করা যাবে, কিন্তু তার আগে কাজ আছে। আমি পাঞ্জাবির পকেট হাতড়ে একটি ভিজিটিং কার্ড বের করলাম। মোহাম্মদ মুক্তাদির আজ দুপুরেই এটা আমাকে দিয়েছেন। এই অপরিচিত জায়গায় ওনার মতো একজন প্রতিবেশী পেয়েছি ভাবতেও জানে পানি আসে। লোকটাকে ফোন করব, কারণ সবার আগে জানা দরকার এই ম্যানুস্ক্রিপ্ট সত্যি সত্যি তিনি পেলেন কিভাবে। অস্বীকার করব না, এই একটা সামান্য কাকতালীয় ব্যাপার আমাকে একটু নাড়িয়ে দিয়েছে। আমি নম্বরটা ডায়াল করলাম। রিং হলো খানিকক্ষণ। কলটা রিসিভ করলো অল্প বয়সী কোনো একটি মেয়ে। হ্যালো, মুক্তাদির সাহেব আছেন? মিষ্টি রিনরিনে গলায় মেয়েটি বলল। হ্যালো, আপনি কে বলছেন?
ফোনে শব্দ শুনতে একটু কষ্ট হচ্ছে। বাইরের ঝড়ের প্রভাব মোবাইলের ফ্রিকোয়েন্সিতেও পড়েছে মনে হয়। আমি ওনার বন্ধু, একটু একটু দেওয়া যাবে তাকে? একটু ধরুন। মেয়েটি ফোন রেখে কাকে যেন ডাকতে গেল। আমি যথাসম্ভব শান্ত থাকার চেষ্টা করলাম। কিছুক্ষণ পরে কেউ ফোন ধরল। হ্যালো মুক্তাদির সাহেব। বয়স্ক মতো একজন মহিলার কণ্ঠস্বর ভেসে আসলো অপার থেকে। না সরি, আমি ওনার মিসেস বলছি। সম্ভবত মুক্তাদির মেয়ে ফোন ধরেছিল। বাপ হয়তো বাসায় নেই, তাই মাকে ফোন দিয়েছে। উনি বাসায় নেই? ভদ্রমহিলা উপাস থেকে কিছুটা অস্বস্তির সঙ্গে বললেন। ভাই, আপনি কি বিদেশে থাকেন? না তো। মানে আপনি কি খবরটা জানেন না? কি খবর? মুক্তাদির মারা গেছে আরো 3 বছর আগে। আর আপনি কি না বলছেন? রীতিমতো গলা কাঁপতে আরম্ভ করেছে আমার। আমি আরও কিছু বলতে যাচ্ছিলাম, তখনই মোবাইলটা সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে অফ হয়ে গেল। খানিকক্ষণ বোকার মতো হ্যালো হ্যালো করলাম। সত্যি বলতে কি, আমার মাথা কেন জানি ঘুরতে আরম্ভ করে দিয়েছে। অথচ এই সময় তো চেতনা হারালে চলবে না। আমি মাথা ঠান্ডা রাখার চেষ্টা করতে লাগলাম। এখনো পর্যন্ত ভয়ঙ্কর কিছুই ঘটেনি। মোহাম্মদ মুক্তাদির নামের লোকটা সম্পূর্ণ বানোয়াট হতে পারে। লেখকদের ভয় দেখিয়ে অনেকেই এক ধরনের বিকৃত আনন্দ পেয়ে থাকে। লোকটাও হয়তো সেরকমই কেউ। আর ম্যানুস্ক্রিপ্ট পড়া মাত্র ফোন আসার ব্যাপারটা নেহাতি কাকতালীয়। উফ, ভাবতে অবাক লাগে। এরকম ভয়াবহ গল্পের প্লট নিয়ে একসময় নিজে এসব জিনিস লিখেছি, তাও আবার আজ থেকে 17-18 বছর আগে। যাই হোক, এখন প্রধান কর্তব্য হচ্ছে মোবাইলটা চার্জে দেয়া এবং তারপর আমার সম্পাদককে ফোন করা। কারোর সঙ্গে কথা বলে মনের উদ্বেগ কাটাতে হবে। আমি ডয়ার টেনে চার্জারটা বের করলাম। আমার শোবার ঘরের দেয়ালেই লাগানো আছে সুইচ বোর্ড। হাত বাড়িয়ে সকেটে অ্যাডাপ্টার লাগানো মাত্রই প্রচণ্ড জোরে ধারে কাছে কোথাও বাজ পড়ার শব্দ হলো। সঙ্গে সঙ্গে চারপাশ জুড়ে নেমে এলো এক নিকষ কালো অন্ধকার। ইলেকট্রিসিটি ফেইলার। যোগাযোগের সমস্ত পথ বন্ধ। টের পাই নিকষ কালো আধার ধেয়ে আসছে আমার দিকে। মৃত্যুর ছায়া চারপাশে অনুভব করি। হে ঈশ্বর, রক্ষা করো আমায়। হতভম্ব হয়ে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে রইলাম আমি। স্পষ্ট বুঝতে পারছি যা আমি কাকতালীয় বলে মনে করছি আসলে সেরকম কিছু নয়। ভয়ঙ্কর কিছু একটা ঘটতে যাচ্ছে আমাকে ঘিরে। তারই পূর্বাভাস। আমার পকেটে সবসময় দেয়াশলাই থাকে। ধূমপায়ীদের এই একটা সুবিধা। আমি কাঠি জেলে আগুন ধরালাম। ডয়ারের ভেতর এক বাক্স মোমবাতি আছে, গতকালই কেনা হয়েছে। 2-3টা মোম জ্বালিয়ে ঘর অন্ধকার দূর করার চেষ্টা করলাম। অন্ধকার দূর তো হলোই না, বরং আরো জমাট বেঁধে গেল। কাপা হাতে যথাসম্ভব দ্রুত হ্যান্ডব্যাগটা টেনে প্রয়োজনীয় কিছু কাপড় আর টাকার সঙ্গে নিয়ে নিলাম। কর্তব্য আমি স্থির করে ফেলেছি, এই পোড়া বাড়িতে আর না। যদিও জানি যা ঘটছে তার সবটাই হয়তো শক্তিশালী কোনো কাকতালীয় ব্যাপার, কিন্তু আমি মিথ্যে ভূতের গল্পের নায়কের মতো অত দুঃসাহিক নই। কাজ নেই অযথা বাড়তি উত্তেজনা নেবার। মোবাইল আর চাবির গোছাটা নিয়ে নিচতলার দিকে রওনা হলাম। রওনা দেওয়ার আগে একবার জানালার সার্সি দিয়ে বাইরে তাকালাম। তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। আজ রাতে বাড়ির বাইরে বের হওয়ার কোনো পরিবেশই আর নেই। আমি দোতলার সিঁড়ি ভেঙে নিচে নামতে লাগলাম। একটানা বৃষ্টির শব্দ আর মাঝে মাঝে জড়ো হাওয়ার শো শো শব্দ ছাড়া কোনো শব্দ কানে আসছে না। একতলায় নেমে পোর্চের কাছাকাছি আসা মাত্রই কেন জানি মনে হলো পেছনে কেউ আমার দিকে তাকিয়ে আছে। সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ালাম। কেউ কোথাও নেই। মনে মনে বললাম, জুনায়েদ হায়দার, কাম ডাউন। অতি উত্তেজনার ফলে তোমার স্নায়ু দুর্বল হয়ে যেতে আরম্ভ করেছে। তুমি হ্যালোসিনেট করতে শুরু করেছো। এখন সাধারণ দৃশ্য বা শব্দ তোমার কাছে ভয়ঙ্কর কিছু মনে হতে পারে। অতএব কাম ডাউন।
ঠান্ডা মাথায় কম্পাউন্ডের গেটটা খুলে বের হও। তারপর একটা রিক্সা নিয়ে সোজা দৌড়। এ বাড়ি মুখাও হলো না। আর যদি সম্ভব হয় ওই পাণ্ডুলিপিটা পুড়িয়ে ফেলো। যত সমস্যার মূল ওই অভিশপ্ত জিনিসটা। নারিকেল আর কাঁঠাল গাছটা পেরিয়ে মূল ফটকের কাছে চলে এলাম। বড় বড় বৃষ্টির ফোঁটা পড়ে সারা গা ভিজে চুপচুপে হয়ে গেছে। কম্পিত হাতে চাবি ঢুকালাম কি হোলের ভেতর। কট করে একটা শব্দ হলো। চরম আতঙ্কের সঙ্গে লক্ষ্য করলাম চাবির একটা ভাঙা অংশ আমার হাতে, বাকিটা কি হোলের ভেতরেই রয়ে গেছে। পাগলের মতো তালা ধরে ঝাঁকাঝাঁকি করলাম। পুরোনো আমলের বড় তালা, মচকানোর কোনো সুযোগই দিল না। আমার মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছে। এখন একমাত্র লক্ষ্য কি করে এই ভয়াবহ বাড়িটা ত্যাগ করা যায়। গোটা বাড়িটাকেই দুর্গের মতো ঘিরে রেখেছে বড় বড় পাঁচিল। প্রায় 4 মানুষ সমান হবে তার হাইট। পাঁচিলের মাথায় সারি সারি করে জং ধরা পেরেক গাঁথা আছে। আমার শরীরের যে ওজন তাতে ওই পাঁচিল ডিঙানো সম্ভব না। আমি প্রাণপণে লোহার গেট ধরে ঝাঁকাতে লাগলাম। এদিকে আকাশ ভেঙে পড়ছে মাথার ওপর। প্রচণ্ড ঝড় জলের শব্দ ছাপিয়ে আমার শব্দ কি পারবে পৌঁছতে কোনো মানুষের কানে? কিছুক্ষণ পরে বুঝতে পারলাম আমার আশা নিতান্তই দুরাশা। শহরতলির এই জায়গাটা এমনিতেই লোকালয় থেকে একটু আড়ালে। এইরকম দুর্যোগময় রাতে আমার শব্দ কারো কানেই পৌঁছাবে না। গেটের আশেপাশে কোনো ফাঁকফোকর আছে কিনা দেখার জন্য এদিক সেদিক খুঁজতে লাগলাম। কাদায় সারা শরীর ভরে গেল। কাটা ঝোপে লেগে কেটে গেল সর্বাঙ্গ। কিন্তু এ বাড়ি থেকে বের হওয়ার কোনো উপায় খুঁজে পেলাম না। কাল সকালের আগে কি বের হওয়া যাবে না এখান থেকে? ক্লান্তি ও অবসাদে ভরে গেল আমার মন। এদিকে বৃষ্টিতে ভিজে ঝপঝপ করছে গায়ের পোশাকগুলো। পেছনে অন্ধকারের মধ্যে থমথমে হয়ে দাঁড়িয়ে আছে নির্জন বাড়িটা। প্রচণ্ড বৃষ্টি পড়ায় চারদিক ধোঁয়াটে কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে। স্পষ্ট বুঝতে পারছি এই দুর্যোগের রাতে ওই একটা স্থানেই থাকতে হবে আমার, আর অন্যথা হবার কোনো উপায় নেই। ধীরে ধীরে টেনে নিয়ে গেলাম শরীরটাকে ওই বাড়িটার ভেতর। এখনো বাতি ফিরে আসেনি, আর আসবে কিনা কে জানে। পোর্চের কাছে মোমবাতি আর দিয়াশলাই ফেলে গিয়েছিলাম। মোমবাতি জেলে সিঁড়ি বেয়ে ক্লান্তভাবে দোতলায় উঠতে লাগলাম। আবার সেই পুরনো ভয়টা ফিরে ঘিরে আসছে। লম্বা করিডোরটা পার হওয়ার সময় একবারও পিছনে ফিরে তাকালাম না। শোবার ঘরে ঢুকে দরজা খিল এঁটে দিলাম। ডয়ার খুলে মোমবাতির বাক্সটা বের করে গুনে দেখলাম মোটে 3টা স্টিক আছে। আজকের রাতটা কি কোনো মতো চলে যাবে? আমি এখন মোটামুটি নিশ্চিত হয়ে গেছি যে আজ আর ইলেকট্রিসিটি ফেরত আসবে না। ভেজা পোশাক পাল্টে বিছানার ওপর চাদর টেনে বসলাম। হাতে টেবিলের ওপর থেকে নেওয়া সেই ম্যানুস্ক্রিপ্ট। এখনো মনে করতে পারছি না সত্যি এটা আমি লিখেছি কিনা। মনটাকে শান্ত রাখার চেষ্টা করতে লাগলাম। সব ঘটনা যদি বিবেচনা করি তাহলে বলতে হবে এখনো পর্যন্ত আক্ষরিক অর্থে কোনো অতি প্রাকৃতিক কিছু ঘটেনি। টেলিফোন আর চাবি ভাঙ্গার ব্যাপারটা হয়তো আসলেই কাকতালীয় ঘটনা, আমার স্নায়ুবিক উত্তেজনার ফল। তবে মোহাম্মদ মুক্তাদির নামের লোকটার শয়তানিটা মনে পড়লে ভীষণ রাগ লাগছে। এমন জঘন্য রসিকতা কেউ করতে পারে? একবার এই ঝামেলা থেকে উদ্ধার পাই, তারপর শালাকে এক হাত দেখে নেওয়া যাবে। মনে মনে বললাম আমি। রাগ ওঠাতে মন থেকে ভীতিকর ভাবটা একটু কেটে গেল। ম্যানুস্ক্রিপ্টটার দিকে নজর দিলাম। মন থেকে ভয় কাটানো সহজ নয়, তবু আমি চেষ্টা করে যাচ্ছি। রহস্যময় ফোন কলটার কথা ভুলে থাকতে চাই। অন্ধকারটা অসহনীয় লাগছে। হাত পা গুজে বসে থাকলেও কেন জানি মনে হচ্ছে অশুভ আত্মাটা আমার খুব কাছেই আনাগোনা করছে। বাতাসে ওর উপস্থিতির কটু গন্ধটা নাকে এসে লাগছে। ও কি আবার এসে গেল?
পড়া বন্ধ করে নিজের অঞ্জাতে নাক দিয়ে বাতাসটা একটু শুকে দেখলাম। কিরকম একটা বাজে গন্ধ টের পাচ্ছি, অনেকটা জব পচা গন্ধ। হয়তো কাছে ধারে কোথাও টেনারি জাতীয় কিছু আছে, বৃষ্টি হওয়ায় তার থেকে গন্ধ ছড়িয়ে পড়ছে। আর ম্যানুস্ক্রিপ্টের লেখা পড়তেই হয়তো আমার অবচেতন মন গন্ধটার অস্তিত্ব অনুভব করতে আরম্ভ করেছে। পৃথিবীতে ভৌতিক ব্যাপার বলতে কিছু নেই, যত ভয়ঙ্করই হোক শেষটায় দেখা যায় সব কিছুর পেছনেই কেমন একটা সহজ লজিক কাজ করছে। এই লজিকটাই হচ্ছে সব। লজিকবিহীন পৃথিবী অসম্ভব, অসম্ভব, অসম্ভব। আমি কি নিরাপদে আছি? বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে একাকী এই নির্জন পোড়ো বাড়িতে বন্দি হয়ে থাকাকে কি নিরাপদ থাকা বলে? শবদেহের কটু গন্ধটা বাতাসকে ভারী করে ফেলছে। চোখ বন্ধ করলেই দেখতে পাই এক সাগর রক্তে ভেসে যাচ্ছে গোটা ঘর। হায় ঈশ্বর, আমি কি এর থেকে নিষ্কৃতি পাবো না? কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ম্যানুস্ক্রিপ্টের লেখার সঙ্গে দুর্বল হলেও অন্তত একটা অমিল পাওয়া গেল। বাতাস ভারী করে ফেলার মতো কোনো গন্ধ অবশ্যই নাকে আসছে না। তাছাড়া এখন বোঝা যাচ্ছে শব্দের গন্ধ বলে যেটা মনে হচ্ছে সেটা নিশ্চিত টেনারি থেকে আসা গন্ধ। আমার দুর্বল মনও এসব ভীতিকর কল্পনার সৃষ্টির জন্য দায়ী। কতক্ষণ বিছানার উপর একঠায় বসেছিলাম মনে করতে পারবো না। ম্যানুস্ক্রিপ্টটা পড়তে আর ইচ্ছে করছে না। এটা আপাতত পেপার ওয়েট চাপা দিয়ে টেবিলের উপর রেখে দেওয়া হয়েছে। বৃষ্টি প্রায় থেমে গেছে। জানালা দিয়ে তাকিয়ে বুঝতে পারলাম বৃষ্টি কমলেও আকাশে ঘন ঘন বিদ্যুৎ চমকানো থামেনি। হঠাৎ হঠাৎ চমকি দিয়ে যেন জানান দিচ্ছে দুর্যোগ এখনো কাটেনি। ঘড়ি দেখলাম, রাত 3টা বাজে। ভোর হতে আরো অনেক বাকি। এমন সময় ঝনঝন করে কাঁচ ভাঙার মতো শব্দ হলো মাথার উপরে। সঙ্গে সঙ্গে সজাগ হয়ে গেল আমার প্রতিটা ইন্দ্রিয়। কড়ি কাঠের দিকে তাকানো মাত্রই বুঝতে পারলাম শব্দটা আসছে ছাদ থেকে। মনোযোগ দিয়ে শব্দটা শুনলাম। তফাৎটা তৎক্ষণাৎ ধরতে পারলাম। কাঁচ ভাঙার নয়, বরং বলা যায় কোনো অল্প বয়সী মেয়ে নূপুর পায়ে দিয়ে এলোমেলো ভঙ্গিতে ছাদময় ঘুরে বেড়ালে যেরকম শব্দ হতে পারে, অনেকটা সেরকম। আমার কাজের ছেলেটার কথা মনে পড়ল। এই বাড়ির জিন আছে, খুব খারাপ জিন। রাইতের বেলা থাকলে জানে মাইরা ফেলবো। ছাদের উপর হঠাৎ ভারী একটা কিছু পড়ার আওয়াজ হলো। তারপর সব নিশ্চুপ। ব্যাঙের একটানা ডাক কানে আসছে কেবল। আমি স্থির দৃষ্টিতে কড়ি কাঠের দিকে তাকিয়ে আছি। বুকের ভেতর ধুকপুকানি আরম্ভ হয়ে গেছে। ছাদে এই মুহূর্তে কি ঘটছে বলতে পারবো না, জানার চেষ্টাও করতে পারবো না। অনেকক্ষণ উপরে তাকিয়ে রইলাম। একসময় ক্লান্ত হয়ে এলো দৃষ্টি, চোখের কোণ জ্বালা করতে লাগলো। তবে আমার সদা সতর্ক ইন্দ্রিয়গুলো ক্ষণিকের জন্য শিথিল হলো না। খাট থেকে নেমে বাথরুমের দিকে এগোলাম। ভাগ্যিস এই ঘরের সঙ্গে লাগোয়া বাথরুম আছে, নইলে কি দুর্দশা হতো কে জানে। বেসিনে গিয়ে ট্যাপ খুলে চোখে মুখে পানির ঝাপটা দিলাম। সঙ্গে আলো নিয়ে আসেনি, তাই আয়নায় নিজের বিধ্বস্ত মুখখানা দেখতে পারলাম না। নিশ্চয়ই এক রাতের মধ্যে আমার মাথার চুলের অর্ধেকটা পেকে গেছে। বাথরুম থেকে বেরিয়েই বুঝতে পারলাম বাতাসে কটু গন্ধের মাত্রাটা অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে। আশ্চর্য, ঘরের দরজা জানলা সব বন্ধ, তবু গন্ধ আসছে কি করে? মাথার উপরের ওই একটা ভেন্টিলেটর থেকে কি এত দুর্গন্ধ আসা সম্ভব? এই সমস্ত প্রশ্নের উত্তর একমাত্র জানে কেবল ওই অভিশপ্ত ম্যানুস্ক্রিপ্টটা। কাগজগুলোতে কি লেখা তা পড়ার বিন্দু মাত্র ইচ্ছে নেই। জানি ভয়াবহ কিছু একটা লেখা আছে সেখানে। কাকতালীয়ভাবে হয়তো মিলেও যাবে আমার বর্তমান পরিস্থিতির সঙ্গে। ওই জিনিস পড়ারও কোনো দরকার নেই। কাগজগুলো নিয়ে দলা পাকিয়ে ফেলে দিতে যাব,
আর ঠিক ওই সময় আরেকটা শব্দ কানে এলো, খুব অস্পষ্ট ও চাপা, কিন্তু পরিচিত। নোকিয়া মোবাইল ফোনের সেই সুপরিচিত অফিসিয়াল টিউন, আমার মোবাইলের রিংটোন। এবং শব্দটা আসছে নিচতলা থেকে। পকেটে হাত দেয়া মাত্র বুঝতে পারলাম মোবাইলটিকে আমি নিচতলায় সম্ভবত পোর্চের কাছে ফেলে এসেছি। কিন্তু ফোনটা বাজছে কেন? সামান্য চার্জ কি সে ফিরে পেয়েছে? একটা অস্বস্তিকর দ্বন্দ্বে পড়ে গেলাম। দরজা খুলে নিচে গিয়ে ফোনটা আনবো, নাকি যেভাবে খিল এঁটে বসে আছি ঠিক সেভাবেই থাকবো? পরক্ষণে আবার মনে হলো এমনও তো হতে পারে যে আমার সম্পাদক ফোনে আমাকে ধরার চেষ্টা করছেন, কিন্তু এত রাতে উনি ফোন করবেন কেন? সেই অজ্ঞাতনামা ফোন কলটি নয় তো? আমি প্রমাদ গুনলাম, কেন জানি মনে হচ্ছে ফোনটা নিচ থেকে উদ্ধার করে আনা দরকার। খাট থেকে নেমে দরজার খিল খুলে বারান্দায় এসে দাঁড়ালাম। বৃষ্টি থেমে গিয়ে চাঁদ উঠেছে আকাশে। জ্যোৎস্নার আবছা আলোয় ভরে গেছে গোটা বারান্দা। আমার দৃষ্টি অবশ্য সিঁড়ির দিকে। শটান নেমে গেছে নিচতলায়। আমি সিঁড়িগুলোর কাছাকাছি আসা মাত্রই ফোন বাজা বন্ধ হয়ে গেল। সঙ্গে সঙ্গে চারপাশ এক অস্বাভাবিক নৈশব্দে ভরে গেল। সিঁড়ির দিকে পা বাড়াবো ভাবছি, ঠিক ওই সময় চোখে পড়ল ব্যাপারটা। চাঁদের আলোয় স্পষ্ট দেখলাম সারা সিঁড়ি জুড়ে অজস্র পায়ের ছাপ। তাজা রক্ত মারিয়ে এসেছে কেউ। তারপর গোটা বাড়ি পা টেনে টেনে হেঁটেছে। আতঙ্কে সারা শরীর অবশ হয়ে যেতে লাগলো, কিন্তু কিছুতেই চেতনা হারানো যাবে না। আমি ক্রমশ পিছিয়ে এসে আমার শোবার ঘরের কাছে চলে এলাম। বিশাল টানা বারান্দার মোটা মোটা থামগুলোর আড়ালে নিশ্চয়ই কেউ লুকিয়ে আছে। সে কি মানুষ নাকি অন্য জগতের কেউ? শোবার ঘরে প্রবেশ করা মাত্রই দরজার খিল এঁটে দিলাম। জানালাগুলো আগেই লাগানো ছিল, তারপরও সব ঠিকমতো আছে কিনা দেখে নিলাম। বাথরুমের দরজাটা ভালো মতো লাগিয়ে বিছানায় উঠে বসলাম। দরজার দিকে তাকিয়ে থাকলাম অনেকক্ষণ। বুঝতে পারছি সারা শরীর রীতিমতো ঘামতে আরম্ভ করেছে। কান খাড়া করে বারান্দায় কেউ হাঁটাহাঁটি করছে কিনা শোনার চেষ্টা করলাম। গুড়ি গুড়ি বৃষ্টি আবার শুরু হয়েছে। জানালার সারসিতে পানি পড়ার মৃদু শব্দ কানে আসছে। কি ঘটছে বলতে পারবো না, কি শুনছি বলতে পারবো না। টেবিলের ওপর থেকে হাত বাড়িয়ে ম্যানুস্ক্রিপ্টটা নিলাম। আমি জানি এখানে আছে সব প্রশ্নের উত্তর। সময় এখন স্থির। আমি চিরতরে বন্দী হয়ে গেছি এই অন্ধকূপ থেকে, আর কখনো বের হতে পারবো না। একে একে স্থবির হয়ে আসছে আমার সব ইন্দ্রিয়। আতঙ্কের চূড়ায় পৌঁছলে মানুষ আর বেঁচে থাকতে পারে না। অতএব আমিও আর বেঁচে থাকতে পারবো না। কালো দরজাটা খুলে বাইরে যাবার চেষ্টা করেই আমি রচনা করেছি আমার জীবন্ত কবর। এখন ঘরময় ছড়িয়ে আছে ওটার পায়ের ছাপ। হাত থেকে খসে পড়ল ম্যানুস্ক্রিপ্টটা। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আমার প্রাচীন পালঙ্কটার নিচে স্থান করে নিয়েছে সে। মোমবাতির আলোয় ঘরময় যা দেখলাম তাতে চোখ দুটোকে রাজ্যের অন্ধকার নেমে এলো। সারা মেঝে জুড়ে কেবলই পায়ের ছাপ আর পায়ের ছাপ। রেড অক্সাইডের লাল মেঝের কালো ছোপ ছোপ রক্তের দাগ ক্রমশ ঢুকে গেছে আমার খাটের নিচে। চরম আতঙ্কে অবশ হয়ে গেল সারা শরীর। এর কারণ অতি স্পষ্ট। তার দেহের প্রতিটা স্পন্দন আমার রক্তে ধ্বনিত হচ্ছে। আমি জেনে গেছি আর একটু পরেই খাটের তলা থেকে বের হয়ে আমার দিকে এগিয়ে আসবে একটা রক্ত মাখা হাত।
কটু গন্ধে ভারী হয়ে গেছে ঘরের বাতাস। এমন সময় খাটের তলা থেকে গভীর শ্বাস ফেলার শব্দ অনুভব করতে পারলাম। কেউ যেন খুব হাঁপিয়ে গেছে, জোরে জোরে শ্বাস নিতে চেষ্টা করছে। খাটের তলায় ওকে না দিলেও স্পষ্ট বুঝতে পারছি কি ঘটতে চলেছে। সরকারি ডাকবাংলো। মায়াবীর বারান্দায় জন্ডির সঙ্গে একটা চেয়ারে বসে জুনিয়র অফিসার রিয়াজউদ্দিন অপেক্ষা করছে। বগলে মোটাসোটা আকারের কাগজের ফাইল। অনেকক্ষণ জুবুথুবু বসে থাকায় তার ঘুম ঘুম পাচ্ছে। সন্ধ্যা নামতে বেশি বাকি নেই, যদিও আকাশ দেখে সকাল থেকেই সন্ধ্যা মনে হচ্ছে। বছরের এই সময়টাই এমনিতেই এত বৃষ্টি হওয়ার কথা নয়। এত মেঘ এলো কোত্থেকে? বারান্দায় বসে ঠান্ডা হাওয়ায় শরীরটা জুড়িয়ে যাচ্ছিল। ঠিক এমন সময় কেবিনের দরজা খুলে বাইরে এলেন গোয়েন্দা বিভাগের সিনিয়র অফিসার আনহ জাকারিয়া। ভদ্রলোক এককালে আকর্ষণীয় স্বাস্থ্যের অধিকারী ছিলেন, কিন্তু বর্তমানে স্থূলতার চাপে যাকে বলে পর্যুদস্ত। তিনি রিয়াজউদ্দিনকে দেখে হাসি মুখে বললেন, ফাইলটা কি এনেছো রিয়াজউদ্দিন? জি স্যার। ফাইলটা নিজের হাতে নিয়ে জাকারিয়া সাহেব বললেন, থ্যাংক ইউ ভেরি মাচ ভাই, অনেক উপকার করলে। কালই ঢাকায় ফিরবো তো, তাই একটু গোছগাছ করছিলাম। তারপর খানিকক্ষণ ফাইলটাতে চোখ বুলালেন, তারপর বললেন, গত কয়েকদিন ধরে তো থরো ইনভেস্টিগেশন করলাম। আমার মনে হয় ওই লেখক সাহেবের মৃত্যুটা মার্ডার ফাটার কিছু না, সাধারণ হার্ট ফেলের কেস। যদিও বছর 40-এর কারো এভাবে মরার ঠিক মানায় না। অবশ্য লোকটার ফিগারও তো দেখতে হবে। এত মোটা শরীরে যে ব্লাড প্রেশার অনেকটাই অস্বাভাবিক থাকবে, সেটাই তো স্বাভাবিক, তাই না? জি স্যার, আমারও তাই মনে হয়। লোকটা হয়তো কোনো কারণে খুব ভয় পেয়ে গিয়েছিল, আর তাতেই হয়তো হার্টবিট মিস করে বসে। জাকারিয়া চিন্তিত স্বরে বললেন, তা তো বটেই। বৃষ্টির মধ্যে সারা বাড়ির কম্পাউন্ড জুড়ে দৌড়াদৌড়ি করা, উত্তেজনার ঠেলায় গেটের চাবি ভেঙে অর্ধেকটা তালার ভেতরেই রেখে আসা, তারপর সারা বাড়ির মেঝে জুড়ে এলোমেলো হাঁটাহাঁটি করা, সবটাই তো আতঙ্কগ্রস্তের কাজ। এনিওয়ে, আরও কারো পায়ের চাপ পাওয়া গেছে কি? না স্যার, সব ছাপ ওই এক লোকেরই। শোবার ঘর থেকে শুরু করে সবখানে ওই একই 9 নম্বরই সাইজের স্যান্ডেলের ছাপ। লোকটা মৃত অবস্থাতেও পায়ে চটি পড়া অবস্থায় ছিল। আমাদের এদিকে তো স্যার লাল মাটি, ওই রেড অক্সাইডের লাল মেঝেতে টাটকা কাদা পড়ে থাকলে অনেক সময় রক্তের ছোপের মতো দেখায়। আবছা আলোতে হঠাৎ করে দেখলে ভিমরি খাওয়ার দশা হয়। লোকটা এসব দেখেই ভয় পেয়ে গেল নাকি কে জানে। জাকারিয়া শব্দ করে হাসলেন। লেখক মানুষ তো ওই রকমই কিছু একটা ভেবে নিয়ে ভয়টা পেয়ে বিশ্রীভাবে হার্টফেল করে মারা গেছে। তবে এটাও ঠিক, কাকতালীয়ভাবে তালাফালা আটকে না গেলে, ওই সারা রাতের ইলেকট্রিসিটি চলে যাওয়ার ব্যাপারটা না ঘটলে হয়তো লোকটা বেঁচে যেতেন। জি স্যার। তারপর ওই ব্যাপারটাই ধরুন, যদি কাকতালীয়ভাবে বৃষ্টির মধ্যে দুটো আস্ত ধেড়ে বেড়াল রক্তাক্ত অবস্থায় ছাদের পানির ট্যাঙ্কির ভেতরে না পড়তো, তাহলে কি আর অত বিদঘুটে গন্ধযুক্ত পানি বের হতো ট্যাপ থেকে? কাকতালীয় ঘটনা একসাথে এতবার ঘটলে তো ভয় পাওয়াটাই স্বাভাবিক, তাই না স্যার? আর ওই ব্যাপারটা বাদ দিচ্ছ কেন? এমন বাজে জিনিস তো কখনোই দেখিনি। একই টেলিফোন নম্বরে আলাদা আলাদা দুজন কনজিউমার, তাও আবার দুজনের নামই একই, মুক্তাদির না কি যেন নামটা? মোহাম্মদ মুক্তাদির স্যার। দুজনের মধ্যে একজন অনেক আগে মারা গেছেন। আমরা ভিকটিমের কল লিস্ট ঘেঁটে দেখেছি, উনি লাস্ট কলটা যাকে করেছেন তিনি বাই মিস্টেক সেই মৃত মুক্তাদির। ওনার পরিবার অবশ্য রিপোর্ট দিয়েছে যে ওই রাতে তারা ভিকটিমের কল পেয়েছিল ঠিকই। মুক্তাদির মৃত এই কথা শুনে ভদ্রলোক নিশ্চয়ই টেনশনে পড়ে গিয়েছিলেন। সার্টেনলি। আর ওই আসল মুক্তাদির, যার সাথে জুনায়েদ সাহেবের খাতির ছিল, তার খবর কি? শোকে দুঃখে পাগল হয়ে যাবার অবস্থা ব্যাটার। জাকারিয়া সেলিটির কাজ চাপড়ে বললেন, তুমি এতদিন অনেক খেটেছ রিয়াজউদ্দিন, তোমার প্রমোশনের ব্যাপারে আমি নিজে কথা বলবো।
এখন বাড়ি যেয়ে একটু ঘুম দাও তো। তিনি হাতের ফাইলটা বন্ধ করার সময় স্টেপল করা একতারা ফুল স্কেপ কাগজ মাটিতে পড়ে গেল। এটা আবার কি হে? রিয়াজউদ্দিন সঙ্গে সঙ্গে বলল, ও স্যার, আপনাকে বলা হয়নি, এটা ভিকটিমের ঘর থেকে উদ্ধার করা হয়েছিল। বোধহয় তার লেখা শেষ গল্পের খসড়া। তুমি পড়ে দেখেছো? সময় পাইনি, তবে এমনি নেড়েচেড়ে দেখেছি। ক্লু জাতীয় কিছুই নেই, স্রেফ গপ্প। জাকারিয়া উৎসাহের সঙ্গে বললেন, সমস্যা নেই, জুনায়েদ হায়দার পাশার গল্প আমার ভালোই লাগে। দেখি মরার আগে লোকটা কি লিখে গেল। আমি তাহলে আসি স্যার। ওয়েল, গুড নাইট। রিয়াজউদ্দিন বিদায় নিল। তিনি গুনগুন করে গান গাইতে গাইতে শোবার ঘরের দিকে চললেন। আকাশে মেঘের গুড়গুড়ানি বেড়েছে। বড়সড় ঝড় জল হতে পারে রাতে। সত্যি, এমন একটা বর্ষণমুখর রাতে চৌপেশ ভূতের গপ্প নিয়ে বিছানায় যেতে কার না ভালো লাগে। রাত 3:15টার দিকে সরকারি গোয়েন্দা আনাহ জাকারিয়া বাথরুম করতে ওঠার সময় টের পেলেন যে অত্যন্ত কাকতালীয়ভাবে তার ঘরের দরজার খিলটা বাইরে থেকে আটকে গেছে। ব্যাপারটা আরও কাকতালীয় হলো যখন একটা প্রচণ্ড বজ্রপাতের শব্দের সঙ্গে সঙ্গে গোটা এলাকার বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেল। ঘুটঘুটে অন্ধকারে দাঁড়িয়ে তার কেন জানি খুব ভয় ভয় করতে লাগলো।